আসসালামু আলাইকুম। সম্প্রতি পাবলিক পরীক্ষা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যে একটি আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে থাকা প্রকৃত শিক্ষার্থীদের সম্মান জানিয়ে বা তাদের সহানুভূতি জানিয়ে দুই চারটি কথা না বললেই নয়। আদতেই যারা প্রকৃতপক্ষে ছাত্র, পড়ালেখার ভিতরে আছে এবং যারা জীবনকে নিয়ে স্বপ্ন দেখে, তারা যে কোনো চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে এবং সেটাকে আর্ন করবার জন্য যে কোনো প্রতিকূল অবস্থাকে বুকে বাঁধিয়ে ঠেলে সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় প্রত্যয় ব্যক্ত করে। মূলত তারা এই আন্দোলনের সাথে নাই, আন্দোলনকে সাপোর্টও করছে না। যদিও কেউ বন্ধুবান্ধব বা পিছনের উস্কানিতে বিভ্রান্ত হয়ে সামনে যেয়ে থাকে, তাহলে তার পদক্ষেপটা অল্প সময়েই তিনি আবার ফিরে গেছেন ঘরে। কিন্তু তাহলে আন্দোলনে কারা, আন্দোলনে কি হচ্ছে, এর পিছনের মোটিভটা কি একটু খুঁজে দেখেন। আমি প্রথম টার্গেট করব যে মেয়েটি প্রথম এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিতরে সামনে এসে বলল যে এক বোতল ম্যানহোলের পানি শিক্ষামন্ত্রীকে খাওয়ালে তিনি তাকে পুরস্কৃত করবেন। এই মেয়েটিকে একটি আওয়ামী লীগ পরিবারের এবং অত্যন্ত জাগরেল হিন্দু পরিবারের ওই মেয়েটি, এবং যার থেকে প্রথম এটি ফোকাসের সামনে এসেছে, যিনি ছড়িয়ে দিয়েছেন, তিনিও ওই বিগত স্বৈরা শাসকের দোসর ছিলেন এবং স্বৈরা শাসকের পক্ষে অনেক ইউটিউবে দেখবেন, তার ফেসবুকে দেখবেন, তার এই ধরনের অনেক বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের পক্ষে অনেকগুলো ভিডিও ছাড়া আছে তার। দ্বিতীয়ত আরও যে কয়জন মূলত এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের মিলনের বিরুদ্ধে কথা ছড়িয়ে দিয়ে ওয়াটার মিলন বা এই ছাত্রগুলো অনেকেই ছাত্র না, 90%রা ছাত্র না। এই প্রসঙ্গে পরে আসছে, কিন্তু এদেরকে বেছে বেছে কিছু নির্দিষ্ট ইউটিউবার বা ফেসবুক যোগাযোগ মাধ্যমে প্রচার করার একবার বেছে বেছে কিছু ব্যক্তি দেখবেন, এদেরকে আলাদাভাবে তৈরি করে তাদের শিখিয়ে দিয়ে কথাটাকে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি মানুষের যে সাইকোলজিক্যালি আবেগকে পুঁজি করে এখানে একটি সমবেত করা বা শিক্ষার্থীদেরকে রাস্তায় টেনে আনার একটি অপচেষ্টা হয়েছে, এটা নিখুঁতভাবে। এর বাইরে, এই কয়েকজনের বাইরে যদি দেখেন, অধিকাংশ ছাত্রছাত্রীরাই বলছে যে না, কোশ্চেন ঠিক আছে, পরীক্ষা দিতে হলে তো জীবনকে সামনে এগিয়ে নিতে হলে এগুলো কোনো ব্যাপার না, এগুলোকে তো চ্যালেঞ্জ করেই এগিয়ে যাওয়ার নামই তো জীবনের সংগ্রাম। যে কোনো জায়গায় যেতে হলে সংগ্রামের প্রতিবন্ধকতাকে যদি আমরা ওভারকাম না করতে পারি, তাহলে কিভাবে ডাক্তার হব, কিভাবে ইঞ্জিনিয়ার হব? প্রকৃতপক্ষে যারা পড়ালেখা করে গেছে তারা কোশ্চেনের কথা বলছে না, কোশ্চেন ঠিক আছে। একেবারে বুঝতে হবে পাবলিক পরীক্ষা ইন্টারমিডিয়েটের, সেখানে কোন ধরনের একটি মজবুত কোশ্চেন তৈরি করে সেই মেধাবীদেরকে সামনে এগোবার পথ তৈরি করে দিতে হবে। এই ঝরে যাওয়া পথবালক, পথশিশু, ওই শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা, আবর্জনাকে নিয়ে যদি সামনে এগোয়, সে দেশ তো শিক্ষাগত দিক থেকে খুব বেশি এগোতে পারবে না, মূর্খ একটি শিক্ষিত জাতি হবে। কিন্তু এহসানুল হক মিলন প্রকৃতপক্ষেই জ্ঞানী মেধাবী ছাত্রদেরকেই সামনে এগিয়ে দেবার জন্য তার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছেন। অনেকেই বলছেন যে ক্লাসে ততটা পড়ালেখার ব্যাকগ্রাউন্ড এখনও তৈরি হয়নি, কিন্তু পরীক্ষা মজবুত করা হচ্ছে। তো ক্লাসে করা হবে, সময় সাপেক্ষ, কিন্তু সেই প্রশ্নের উত্তর হলো, আপনারা নিয়মিত কি ক্লাসে অ্যাটেন্ড করছেন? ক্লাসে যে শিক্ষকরা, তাদেরকে কতটুকু মর্যাদা দিচ্ছেন? তারা বোর্ডে ক্লাস নিচ্ছে, আপনারা পিছনে বসে কি করছেন? শিক্ষকরা একটু চাপ দিলে আপনারা শিক্ষকদের নামে আন্দোলনে চলে যাচ্ছেন। একটি ইয়াং জেনারেশন, ইয়ুথ জেনারেশন, যারা এডুকেটেডের কে নিয়ে স্বপ্ন দেখে, তাদের চিন্তাধারা এবং ক্লাসে অ্যাটেন্ড, শিক্ষকদের মর্যাদা, পারিবারিক শিক্ষা, সব জায়গাকেই তারা সমুন্নত রেখেছে। কিন্তু পিছনের একটি গ্রুপ তৈরি হয়ে গেছে, বিগত সরকার থেকে শুরু করে মাঝে
ইন্টারিম সরকার থেকে শুরু করে সবাই যে অটো পাস, গ্রেস দিয়ে পাস করানো, এই যে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একটি গোষ্ঠী বলবো, একটি ছাত্র সমাজ তৈরি হয়েছে যারা প্রকৃতপক্ষে শিক্ষাকে ভয় পায়, পরীক্ষার টেবিলকে ভয় পায়, পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে ভয় পায়। তারা যে কোনো অজুহাত খুঁজেই, যে কোনো বিষয়েই পিছনে আন্দোলন করে কিভাবে অটো পাস নেওয়া যায়, কিভাবে গ্রেস দিয়ে পাস করার পথ খোঁজা যায়, এটা ব্যবহৃত হবেই। কিন্তু এগুলো শিক্ষাঙ্গনের কথা, মূল ষড়যন্ত্র এখানে নয়। বর্তমান সরকারকে খুব সতর্কতার সাথে, প্রথম থেকেই বলে আসছিলাম, খুব সতর্কতার সাথে ভেবে চিনতে পদক্ষেপও যেমন নিতে হবে, কথাও বলতে হবে। ফার্মের মুরগি কথাটা কোন পরিস্থিতিতে তিনি উচ্চারণ করেছেন সেটা দেখেছি আমি, কিন্তু এ কথাটা অন্যভাবেও বলা যেত। কিন্তু তিনি একবার ঘরোয়া পরিবেশেই ছাত্রদেরকে, এই কথাটা মানেই হলো ছাত্ররা মানসিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল এবং অলস প্রকৃতির হয়ে গেছে। তারা মোবাইলে আসক্ত হয়ে গেছে বা অন্য কোনো জায়গাও কোনো কিছুতে এতটা নিবৃত্ত হয়ে পড়েছে যে শিক্ষাঙ্গন সামনে আসলে, শিক্ষা বিষয় সামনে আসলে তাদের ভিতরে অলসতার একটা আড়মোড়া ভাব বোঝা যায়। এই জায়গাটাতে বোঝাতে তিনি সামগ্রিকভাবে ওই শব্দটি ব্যবহার করেছেন। কিন্তু আন্দোলনে এরা এতটা শক্তিশালী হয়ে উঠল কারা, কে এর পিছনে? মিনিমাম অর্ধেকই এরা ছাত্রছাত্রী না, যে কোনো পেশার সাথে জড়িত, যে কোনো দোকানের কর্মচারী, যে কোনো দলের অনুসারী, রাস্তায় ঘাটে যে কোনো পেশা নিয়ে ব্যবসায় বসেছিল। এদেরকে খুব দ্রুত যে কোনো শিক্ষাঙ্গনের একটি আইডি কার্ড বানিয়ে গলায় ঝুলিয়ে দিয়ে আন্দোলনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে। দ্বিতীয়ত, অনেক ছাত্রছাত্রী আছে এসএসসি পরীক্ষা দিচ্ছে বা ক্লাস 10-এ পড়ে, এদেরকে টেনে নেওয়া হয়েছে, টেনে এদের সাথে সম্পৃক্ততা করে দেওয়া, জনসংখ্যায় বাড়িয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, কিছু কথা শুনছি শিবিরের সম্পৃক্ততা, কিন্তু শিবির তো শিক্ষা অনুরাগী একটি সংগঠন। তাদের সম্পৃক্ততা বা তাদের সংশ্লিষ্টতা বা তাদের এই জায়গাটাতে আন্দোলনকারীদের পক্ষে হয়ে কথা বলা আমি যুক্তিযুক্ত মনে করছি না বা বিশ্বাসও করছি না, বা এটা যদি থেকে থাকে সমর্থনও করছি না। দেশে দুর্যোগ চলছে যেসব এলাকায়, সেসব জায়গায় পরীক্ষা স্থগিত আছে, কিন্তু অনাহত একটি বিষয়কে নিয়ে ছাত্র শিবির এর ভিতরে সম্পৃক্ত হবে, এর ভিতরে জড়িত হবে, এটা আমি সমর্থন করি না। যদি থেকেও থাকে, ছাত্র শিবিরের হাইকমান্ড বা জামাত ইসলামের হাইকমান্ড থেকে তাদেরকে যেন পরীক্ষার হল বা পড়ালেখামুখী পরীক্ষার টেবিলে ফিরে যেতে বলা হয়। আমি অনুরোধ করব জামাতকে বা শিবিরের নেতৃত্বকে, যদি এ পর্যন্ত থেকেও থাকে। আর না থাকাটাই ভালো, না থাকলেই আমি আন্তরিকভাবে খুশি হব। কারণ শিবিরের যে শিক্ষামুখী পদক্ষেপ বা উজ্জ্বল ভবিষ্যতের পথে তারা মেধাবী ছাত্রদেরকে টেনে আনেন, তারা এই চ্যালেঞ্জকে সাহসের সাথেই গ্রহণ করবেন, তারা আন্দোলনে যাবেন না। মূলত আন্দোলনকারীদেরকে হয়তো ছাত্র কিছু থাকতে পারে, সেই ছাত্র যারা আছে তারা আমি বলবো বিগত স্বৈরশাসকের পরিবারের সন্তান, বা পয়সা ছড়িয়ে তাদেরকে আন্দোলনমুখী করা হয়ে গেছে, বা স্বৈরশাসকের সাথে সম্পৃক্ত কিছু মিডিয়া, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য আছেন, প্রচুর টাকা পাচ্ছেন, তারা এই মিলনের কে অপবাদ দিতে বা বর্তমান মিলনকে অপবাদ দেওয়া মানে বর্তমান সরকারকে জড়িয়ে, হয়তো তারা বলছে, সরকারকে তো বলছি না, শিক্ষামন্ত্রীকে, অর্থাৎ একজন মন্ত্রীকে পদত্যাগ করতে পারলে একটি ক্ষত সৃষ্টি হয়, যে কোনো একটি শরীরের একটি অঙ্গ কেটে ফেললে একটি ক্ষত সৃষ্টি হবে, এবং এই ক্ষত নিয়ে ব্যঙ্গর প্রচারণা বা বিভিন্ন ধরনের সরকারকে বিব্রত করার অবস্থার ভিতরে ফেলতে অনেক কথার সৃষ্টি হবে। এহসানুল হক মিলন পরীক্ষিত একজন শিক্ষামন্ত্রী, অনেকে তাকে শিক্ষামন্ত্রী বলছেন না, পরীক্ষামন্ত্রী বলছেন। পড়ালেখার ভিতরে শিক্ষকরা জড়িত এবং আপনি নিজে জড়িত।
সেখানে শিক্ষামন্ত্রী ব্যাকগ্রাউন্ডের থেকে আপনাদের যে কথা, যে জায়গাটা, সেখানে শিক্ষামন্ত্রীর কানে তোলার কি কতটুকুন চেষ্টা করেছিলেন? আর শিক্ষামন্ত্রীর বয়স মাত্র 5 মাস। আপনারা ইন্টারমিডিয়েট 2 বছর ধরে পড়ালেখা করছেন। তো 5 মাসে শিক্ষামন্ত্রী ক্লাসে কতটুকুন আপডেট বা শিক্ষকদেরকে কতটুকুন অ্যাডভান্টেজ দিয়ে আপনাদেরকে সিলেবাসমুখী করে আনার চেষ্টা করবেন, সেই জায়গাটাও ভাবতে হবে। পরবর্তীতে ক্লাসের কি অবস্থা, রুটিনের কি অবস্থা, শিক্ষকের ক্লাসে অবস্থানের কি অবস্থা, বা কোন স্ট্যান্ডার্ডের পুস্তকে, আপনারা তো সেই স্বৈরশাসকের যে পুস্তক সিলেবাস সেইভাবে পড়ালেখা করে আসছেন, সেই পড়ালেখার পরীক্ষা দিচ্ছেন আপনারা। আপনাদের সমস্যা হলো দুর্যোগের ভিতরে পরীক্ষা নিচ্ছে এইটা, আপনারা সেই বিষয়ে কথা বলেন নেই, কিন্তু যে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কি করা যায়। যেখানে যে প্রবলেম জানানো হয়েছে, ছাত্রদেরকে হলে পর্যন্ত নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন সরকার, তারপরেও কেন এই আন্দোলন? অর্থাৎ এর পিছনে যে বড় একটি রাজনৈতিক ষড়যন্ত্র ব্যবহৃত হয়েছে, এটা নিখুঁতভাবে করা হয়েছে এবং একটি ইস্যুকে কেন্দ্র করে নিয়ে হুট করে ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। ছাত্রর নামে অছাত্র, ছাত্রর নামে যাদের প্রয়োজন তাদের বাইরের ছাত্র, মানে কি বলা যায়, একটি আন্দোলন করতে হলে সবারই সম্পৃক্ততার প্রয়োজন। তো আন্দোলনকারীরা সেটাই করেছেন, শুধু ছাত্র নয়, ছাত্রদের সাথে ছাত্রদের ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্নভাবে লেলিয়ে দেওয়া হয়েছে। এখন আর ছাত্রদের আন্দোলন নেই। এখন গতকাল পর্যন্ত সংসদ ভবনের সামনে যে গাড়িটা ভাঙচুর হয়েছে, যারা করেছে এরা তো মূলত ছাত্রলীগের ছাত্ররই কেউ না। এদের ব্যাকগ্রাউন্ড খুঁজতে গেলে বা পরবর্তী তদন্ত করতে গেলে দেখা যাবে লীগের কেউ আছেন, বা আওয়ামী লীগের পরিবারের কেউ আছেন, বা তাদের পয়সা খেয়ে পথচারী কেউ আছেন। অনেক পথচারী ছেলেপেলে আছে যারা ক্ষণিকের জন্য, হয়তো কি বলবো, এদের বলতে গেলে হয়তো আবার মিলন সাহেবের মতো অন্য কথা বের হয়ে যাবে। কেউ রাস্তার পাশে জুতা পরিষ্কার করছেন, কেউ পেয়ারা বিক্রি করছিলেন, ঝালমুড়ি বিক্রি করছিলেন, ফুল বিক্রি করছিলেন, কেউ কেউ অন্য পেশার ভিতরে ছিলেন। হুট করে বললো 500 টাকা দিচ্ছি, এই ড্রেস পরো, এই যে আইডি কার্ড তোমার নামে, চলে যাও। কোন কলেজের কিচ্ছু জানে না। এক ছাত্রকে দেখলাম বলছে তার বোনের আইডি কার্ড নিয়ে সে গাধার মতো, একটা স্বাস্থ্য শরীর মোটা, সে আন্দোলনে আসছে, তাকে ধরছে, বলছে এটা আমার বোনের আইডি। কি বোঝা যায় এর থেকে? তো রাষ্ট্রকে নিয়ে বা সরকারকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। পিছনের যারা সরে গেছে, দেশ থেকে বহিষ্কৃত হয়েছে, তারা বিভিন্নভাবে তাদের লিঙ্ক রেখেছে বর্তমানে দেশের অবস্থানকারীদের ভিতরে। তারা আছে, তারা ব্যবসা বাণিজ্যের ভিতরে, বিভিন্ন চাকরিতেও আছে, এনজিওর ভিতরে ঢুকে আছে। তারা যে কোনো একটা ইস্যুকে নিয়ে রাজপথে আন্দোলনমুখী হয়ে উঠবে। কিন্তু সময় হলো, আমি প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম, যে সামাজিক মাধ্যমে শিক্ষামন্ত্রী মিলনকে নিয়ে যেসব ছাত্রের নামে অছাত্ররা মিডিয়ায় সামনে নিয়ে এসেছিল, ফেসবুকে যোগাযোগ মাধ্যমে প্রচার করছিল, যে প্রচার করছিল তার আইডি কার্ড, তার আইডি খুঁজে বের করে, তাকে খুঁজে বের করা, এবং যাদের সাক্ষাৎকারে এটি প্রকাশ করা হয়েছে, বিভিন্ন শিক্ষামন্ত্রী মিলনকে নিয়ে যারা এই বক্তব্যগুলো দিয়েছে, এই দুইটা গ্রুপকে মুখোমুখি করে সরকারের বা গোয়েন্দা বাহিনীর উচিত হবে সামনে নিয়ে এসে তাদের পরিচয় ফোকাস করে দেওয়া। তাহলে বের হয়ে আসবে পিছনের আসল ষড়যন্ত্রকারী কারা। আসলে এটা শিক্ষাকে নিয়ে আন্দোলন না, পরীক্ষাকে নিয়ে আন্দোলন না, এটা আন্দোলন এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ। মানে কি বিষয় নিয়ে ঘটে, কি বিষয় লাস্টে গিয়ে দাঁড়ালো, অত্যন্ত দুঃখজনক। তো যাক, যারা যেসব ফ্যামিলি, যেসব অভিভাবকরা নিজেদের পুত্রদেরকে এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতে দেখে ভাবছেন যে আমার পুত্র খুব সাহসী, আমার পুত্র খুব ভূমিকা রেখেছে এই বিষয়ে, তো তাদেরকে বলি, আপনাদের পুত্র, আপনাদের কন্যাদেরকে এটুকু খোঁজ রাখুন যে তারা কতটুকুন ক্লাসমুখী ছিল, কতটুকুন পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে সক্ষমভাবে নিজেকে প্রস্তুত করেছে, সেদিকেও একটু খেয়াল রাখুন।
শুধু এই ভেবে বাহবা দিবেন না যে আমার ছেলে মিডিয়ায় কথা বললো বলে বিশাল নেতা হয়ে গেল। কিন্তু নেতা হতে গেলে কিন্তু তার জীবনে এখানেই থেমে গেল, সে নেতা হয়ে গেল। রাজপথেই থাকতে হবে তার সারা জীবন দৌড়ের উপরে। সে যে মেধাবী হয়ে শিক্ষিত হয়ে একটি জবে যাবে, সেই জায়গাটা, সেই প্রদীপটা কিন্তু নিভে যাচ্ছে তার। অভিভাবকদের যে পেশায় যে দলেরই হন না কেন, আপনার সন্তান তো যাই করুক, রাজনীতিও করুক, কিন্তু একটি মার্জিন লাইনে পৌঁছে আসুক যেন সে প্রকৃত পক্ষেই নেতা হতে পারে। না হলে নেতাদের পায়ের গোড়ায় বসে, নেতাদের পায়ের জুতা মুছে, নেতাদের পিছনে সারাদিন ঘুরঘুর করে এমন নেশাখোর, এমন আধিপত্যবাদী দখলদারিদের চাঁদাবাজির ভিতরে এমন জায়গায় পৌঁছে দেবে নেতারা আপনার সন্তানদেরকে, একসময় নিজেই আহত হবেন, নিজেই ব্যথিত হবেন। নিজের স্বপ্ন যখন ভেঙে চুরে খান খান হয়ে যাবে, নিজের ভিতরে নিজের অপমৃত্যু হবে। সন্তানকে নিয়ে যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন যখন বিলীন হয়ে যাবে চোখ খুলে, তখন দেখবেন সন্তানের হাতের ছুরি, সন্তানের হাতের বটি, দাঁত, চাকু আপনার গলায়, আপনার মাথার উপরে। সন্তানদেরকে শিক্ষামুখী করে তুলুন। আন্দোলনে না পাঠিয়ে বা মানসিকভাবে সাপোর্ট না দিয়ে পরীক্ষার হলে পাঠান, ক্লাসে পাঠান। বই নিয়ে কতটুকুন বাসায় বসে সেদিকে দৃষ্টিক্ষেপণ করুন। ভবিষ্যতে একটি শিক্ষা অনুরাগী ছাত্র সমাজ এদেশে গড়ে উঠুক। দেশপ্রেমিক ছাত্র সমাজ থেকে যুব সমাজ, যুব সমাজ থেকে দেশপ্রেমিক নাগরিকে পরিণত হোক, সেদিকে লক্ষ্য করুন। আসসালামু আলাইকুম।